নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস করবো। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখো, বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে ঘনীভবন। ঘনীভবন, কন্ডেনসেশন। কন্ডেনসেশন এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। আশা করছি তোমরা এই ছুটিতে খুব ভালোভাবে পড়াশোনা করেছো এবং আগের জিনিসগুলো মনে রেখেছো। দেখবো আজকে তোমরা কতটা কি আবার নতুন ভাবে ক্লাস করতে শুরু করতে পারছো ভালোভাবে। ঠিক আছে, মন দিয়ে শুনবে। তো চলো, হ্যাঁ, আমাদের ক্লাস স্টার্ট করি। তো প্রথমেই আমরা কি করি, ক্লাস শুরু করার আগে একজন মহান ব্যক্তির উক্তি পড়ি, তাই না? একদমই তাই। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে একজন মহান ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জানো সেই মহান ব্যক্তিটিকে, তাই আমি এখানে তার নাম লিখে দিই। এখানে এই মহান ব্যক্তিটি হলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। এবং তিনি কি বলেছেন সেটা পাশে লেখা আছে, দেখো, ব্লু ব্লু কালারের, নীল লেখাতে লেখা আছে, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি এই কথাটা কেন বলেছেন? তিনি তো এমনি এমনি বলেননি, নিশ্চয়ই কোনো একটা কিছু ভেবেচিন্তে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলেছেন। সেই উদ্দেশ্যটা কি সেটা আমরা আজকে জানবো। একটু ছোট করে জেনে নিই। এখানে যে তিনি বলেছেন জেগে ওঠো, এর মানে হলো শারীরিক ও মানসিক ভাবে চেতনায় আসা। মানে আর ঘোরাঘুরি বা অজান্তে জীবন কাটানো বন্ধ করে উদ্যোগ নেওয়া। উদ্যোগ বলতে আমি এটা করব, ওটা করতে হবে, একটা ভালো কাজ করব, এই যে এগুলো, এটা হচ্ছে উদ্যোগ। এটা হলো প্রথম পদক্ষেপ। সিদ্ধান্ত নেওয়া, নীরব বসে থাকার বদলে কাজ শুরু করা। উদাহরণ, পরীক্ষায় ভালো করতে চাইলে অর্থাৎ ভালো ফল করতে চাইলে এখনই পড়া শুরু করতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। ওয়েক আপ, this means waking up both physically and mentally. Stop living passively and start taking initiative. It is the first step. Deciding to act instead of sitting idly. Example, if you want to score well in exam, you must start studying now. তারপর কি বলছে? সচেতন হও। কিসের জন্য সচেতন হবে? কার প্রতি সচেতন হতে হবে? শুধু কাজ শুরু করলেই হবে না, নিজের লক্ষ্য, ক্ষমতা, দুর্বলতা এবং পরিবেশ সম্পর্কে অবগত থাকতে হবে। তাই তো? এর মানে পরিকল্পনা করা, প্ল্যান করতে হবে, ফলাফল পর্যবেক্ষণ করতে হবে, কেমন কি রেজাল্ট করলাম সেটা পর্যবেক্ষণ করতে হবে, যাতে পরের বারে আরো ভালো করতে পারি। নিজের অগ্রগতি যাচাই করা। ঠিক আছে, অর্থাৎ কতটা আমি কেন খারাপ রেজাল্ট হলো সেটা যাচাই করতে হবে। এবং প্রয়োজন হলে কৌশল বদলানো এবং দরকার পড়লে কৌশলটাকে বদলাতে হবে। যেভাবে পড়ছিলাম বা যেভাবে কাজটা করছিলাম সেটা না করে অন্য একটা উপায় খুঁজতে হবে। ইচ্ছে থাকলে সহজ টুলস, দিনের রুটিন, ঠিক আছে, সাপ্তাহিক রিভিউ ব্যবহার করতে পারো। পড়াশোনার ক্ষেত্রে বলছে। বি অ্যাওয়্যার, স্টার্টিং অ্যালোন ইজ নট এনাফ, ইউ মাস্ট অলসো বি অ্যাওয়্যার অফ ইউর গোলস, strengths, weakness, and surroundings. This means planning, monitoring programs, reviewing results, and changing strategies if needed. Simple tools like routine, to-do lists, or weekly reviews can. ওকে, তাহলে এইগুলো কি করতে হবে? সচেতন হওয়া কি এখানে বুঝিয়েছে। 3 নম্বর বলেছে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে অবিরাম অধ্যাবসায়, অর্থাৎ অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বোকা অনলস অনলসতা নয়, মানে অলসতা করলে হবে না। ধারাবাহিক চেষ্টা রাখা, ব্যর্থতা থেকে শেখা। তাহলে ব্যর্থ হবো কিন্তু সেটা থেকে শিখতে হবে। পুনরায় ওঠা এবং পুনরায়
জেগে উঠতে হবে। এগুলোই শেষ পর্যন্ত সাফল্য নিয়ে আসে। একেবারেই একেবারে একটি কৌশল কাজ না করলে স্মার্ট ভাবে পথ বদলানো করাও জরুরি। পথ বদলাতে বদলাতে হবে, কৌশল বদলাতে হবে যদি কোনো কাজই মানে খুব কঠিন হয় তখন। পাশাপাশি যথাযথ বিশ্রাম নেওয়া এবং বার্ন আউট এড়ানো ভীষণ গুরুত্বপূর্ণ। ডু নট স্টপ আনটিল ইউ রিচ ইউর গোল। কনসিস্টেন্ট এফোর্ট ইজ কি, বাট নট ব্লাইন্ড পারসিস্টেন্স। Keep working, learn from failures, and rise again. If one approach does not work, adapt smartly. At the same time, proper rest and avoiding burnout are also important. তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে এই যে স্বামী বিবেকানন্দের যে উক্তিটি পড়েছেন তার উক্তিটার অর্থটা কি। এরপর আমরা আমাদের মেন টপিকে চলে যাব, ঘনীভবন বা কন্ডেনসেশন। আমাদের যে টপিক, সেই টপিকে আমরা ফিরে আসবো। তো সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে প্রথমে দেখি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে, উপরে লেখা রয়েছে ঘনীভবন, তাই না? সরি, দেখো লেখা রয়েছে ঘনীভবন, কন্ডেনসেশন। তো এবার বলো তো তোমরা যে এই কন্ডেনসেশন বা ঘনীভবন এর সংজ্ঞাটা কি, ডেফিনেশন, সংজ্ঞাটা কি বলো তো? বলছে যখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শীতল হয়ে পুনরায় তরল জলে রূপান্তরিত হয় তখন তাকে ঘনীভবন বলা হয়। আরেকবার ভালো করে শোনো। যখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বায়ুমণ্ডলে তো অনেক জলীয় বাষ্প থাকে, ঠিক আছে, মানে অর্থাৎ জলীয় বাষ্প বলতে জলের ছোট ছোট কণা। তো সেই জলকণাগুলো যখন শীতল হয়ে অর্থাৎ ঠান্ডা হয়ে পুনরায় তরল জলে অর্থাৎ জল রূপে রূপান্তরিত হয়, কখনো বৃষ্টি, কখনো শিশির, কখনো বড় তুষারপাত, এগুলো রূপে ফিরে আসে, তখন তাকে ঘনীভবন বলা হয়। অর্থাৎ ছোট করে আমরা বলতে পারি বাষ্প থেকে তরল অবস্থায় পরিবর্তন। বাষ্প থেকে তরল অবস্থায় পরিবর্তনের নামই হচ্ছে ঘনীভবন, তাই না? When the water vapor in the atmosphere cools down and changes back into liquid water, the process is called condensation. In short কি বলবো, vapor to liquid state। তাহলে বুঝলাম। এরপর বলছে ঘনীভবনের কয়েকটা হওয়ার শর্ত রয়েছে। ঘনীভবন হওয়ার কয়েকটা শর্ত রয়েছে যেগুলো আমি একটু তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, মেন মেন পয়েন্টগুলো তোমরা নোটস করবে, ঠিক আছে? দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও, আমি লিখে দিচ্ছি তো। দেখো, তো আমি এটা প্রথমে একটু মুছে দিই যাতে লিখতে পারি ভালোভাবে। ওপরে ঘনীভবনটা লেখা থাকলেও বুঝতে পারবে এটা কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন যেটা, ঠিক আছে? তো ঘনীভবন হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে তাপমাত্রা হ্রাস পাওয়া। তাপমাত্রা যত হ্রাস পাবে তত কিন্তু ঘনীভবন ভালো হবে, তাই না? অর্থাৎ যত তাপমাত্রা হ্রাস পাবে অর্থাৎ ঠান্ডা হবে, পরিবেশ যত ঠান্ডা হবে তত কিন্তু ঘনীভবন ভালো ঘটবে। আচ্ছা লিখে দিই, তারপরে আরো ভালো করে বোঝাচ্ছি। হ্রাস পাওয়া, যখন বাতাস ঠান্ডা হয় তখন এর জল ধারণ ক্ষমতা কমে যায়। তার মানে কি, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তার মানে সেটা জমাট বেঁধে জল তৈরি করছে বৃষ্টি রূপে, কখনো শিশির রূপে, কখনো কুয়াশা, কখনো তুষারপাত রূপে পৃথিবীতে ফিরে আসছে, মাটিতে পড়ছে। তাহলে কি বলছে, তাপমাত্রা হ্রাস পাওয়া, এটা কিন্তু ঘনীভবনের
একটা শর্ত, এগুলো ছোট করে লিখে দিচ্ছে, তাহলে শর্ত। দেখো, শর্ত লিখে দেবো। তাহলে 1 নম্বর শর্ত হলো তাপমাত্রা হ্রাস পাওয়া। 2 নম্বর, আর্দ্রতার মাত্রা বেশি থাকা। আর্দ্রতার মাত্রা বেশি থাকা বলছে বায়ুতে যদি অতিরিক্ত জলীয় বাষ্প থাকে তবে সহজে ঘনীভবন ঘটে। যদি বেশি পরিমাণে আর্দ্রতা হয়, পরিবেশ যদি বেশি আর্দ্র হয় অর্থাৎ জলীয় বাষ্প বেশি থাকে, তাহলে কিন্তু ঘনীভবন খুব তাড়াতাড়ি ঘটে এবং বেশি ঘটে। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে ঘনীভবন কেন্দ্র। ঘনীভবন কেন্দ্র কোনগুলো? যেমন ধুলো, ধোঁয়া, পরাগকণা ইত্যাদি জলীয় বাষ্প জমার জন্য সহায়ক ভূমিকা পালন করে। এইগুলো হচ্ছে কিন্তু ঘনীভবন কেন্দ্র। ঘনীভবন কেন্দ্র, ঠিক আছে, কন্ডেনসেশন নিউক্লিয়াস। তাহলে ধুলো, ধোঁয়া, পরাগকণা ইত্যাদি জলীয় বাষ্প জমার জন্য সহায়ক ভূমিকা পালন করে, অর্থাৎ এগুলো কিন্তু জলীয় বাষ্প ঘনীভবন ঘটতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। কে কে? ধুলো, ধোঁয়া, পরাগকণা এগুলো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 3টে শর্ত ভালো করে মনে রাখবে, নোটস করবে পারলে। 1 নম্বর হচ্ছে শর্ত, 1 নম্বর শর্ত তাপমাত্রা হ্রাস পাওয়া। তাপমাত্রা হ্রাস হলে কিন্তু ঘনীভবন তাড়াতাড়ি ঘটবে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে আর্দ্রতার মাত্রা বেশি থাকা, অর্থাৎ পরিবেশে আর্দ্রতা, পরিবেশ যদি আর্দ্র বেশি হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু কি হবে না ঘনীভবন বেশি ঘটবে। 3 নম্বর হচ্ছে ঘনীভবন কেন্দ্র। ঘনীভবন কেন্দ্র কোন কোনগুলো বললাম? তোমাদের বললাম ধুলো, ধোঁয়া, পরাগকণা এগুলো যদি পরিবেশে বেশি থাকে, তাহলে কিন্তু ঘনীভবন বেশি ঘটবে। আশা করছি বুঝতে পারলে শর্তগুলো খুব সহজেই ক্লিয়ার হয়ে গেল। আমি একটু মুছে দিচ্ছি এগুলো। বেশ, এবার তোমাদের আবার প্রেজেন্টেশনটাতে নিয়ে যায়। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই প্রেজেন্টেশনটায়। ঠিক আছে, তো প্রেজেন্টেশনে প্রথমেই এবারে ঘনীভবনের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখায়। ঘনীভবনের যে উদাহরণ রয়েছে, প্রথমের উদাহরণটা দেখানোর জন্য একটা কি করব, একটা তোমাকে সিমুলেশন দেখিয়ে দিই ছোট্ট। সিমুলেশনটা তোমরা ভালো করে দেখবে, আশা করছি দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে কনডেনসেশন, তাই তো? এখানে লেখা রয়েছে কিনা? তোমরা স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে কনডেনসেশন। তো এই কনডেনসেশন যখনই আমি এখানে স্টার্ট করব, তখনই তোমরা দেখতে পাবে কিভাবে ঘনীভবন ঘটছে। এটা দেখানোর জন্য শুধুমাত্র এই সিমুলেশনটা আমি তোমাদের দেখাচ্ছি যে ঘনীভবন কেমন ভাবে ঘটছে। চলো দেখো, একটু স্পিড আছে, ভালো করে লক্ষ্য করবে। দেখো, একটা গ্লাস নিল, গ্লাসের ভেতরে চা বা দুধ কিছু একটা আছে, গরম চা বা দুধ। যখনই উপরে একটা কি করলো, একটা গ্লাস দিয়ে দিল, তখন কি হলো? তখন কিছুক্ষণ সময় পরে কি হবে? দেখো এবারে এখানে দেখাচ্ছে গ্যাস, গ্যাস, গ্লাসটার আশেপাশে এইভাবে জলবিন্দুগুলো, জলীয় বাষ্পগুলো কিন্তু জমা হচ্ছে, এইভাবে জমা হয়ে যায়, তাই না? সেটা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ আরেকবার দেখি চলো, যে এখানে কি দেখলাম, আরেকবার প্রথমে ব্যাখ্যা করে দিয়ে দিয়ে দেখবে। যে কি, প্রথমে আমরা দেখলাম যে তোমার একটা গ্লাস নিল, গরম চা ছিল সেখানে, চা বা দুধ কিছু ছিল, গরম জলও থাকতে পারে, তার উপরে একটা ঠান্ডা গ্লাস ঢাকা দিল। সেটা ঢাকা দেওয়ার পর কি হলো, না ঢাকা দেওয়ার পর সেটাতে কি হলো, না জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে জমা হতে থাকলো। দেখো, কিছুক্ষণ সময় বাদ তোমরা দেখতে পাবে, দেখো জলীয় বাষ্পগুলো কিন্তু আস্তে আস্তে আবার ঠান্ডা গ্লাসটার উপরে, গ্লাসটার কাছে কিন্তু জমা হচ্ছে। এইভাবে কিন্তু জলীয় ঘনীভূত হচ্ছে। এটা কিন্তু ঘনীভবনের উদাহরণ।
তাহলে প্রথম উদাহরণটা কিন্তু আমি সিমুলেশনের সাহায্যে তোমাদেরকে এভাবে দেখালাম। ঠিক আছে, এরপর আমরা আবার প্রেজেন্টেশনটা ফিরে যাই। তো এখানে তোমরা দেখতে পাবে তিনটে উদাহরণ আরো রয়েছে। প্রথমে কি, শীতকালে পাতার উপর শিশির জমা, ডিউ ফর্মিং অন লিভস অর গ্রাস ইন উইন্টার। শীতকালে কি হয়, শিশির পড়ে, তাই তো। এই দেখো প্রথমে ছবিটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কি শিশির জমা হয়েছে। তো এটা কিন্তু কিসের, ঘূর্ণিভবনের উদাহরণ। 2 নম্বর বলছে কুয়াশা বা মেঘ তৈরি হওয়া। দেখো এই যে মেঘ তৈরি দেখতে পাচ্ছ, মেঘ তৈরি হয়, মেঘ তো কালো মেঘ জমে বৃষ্টি হয় কি থেকে, ঘূর্ণিভবনের ফলে। ঠিক আছে, ফরমেশন অফ ফগ অর ক্লাউডস। আর এখানে দেখতে পাচ্ছ ফগ অর্থাৎ কুয়াশা যেটা, ঠিক আছে, কুয়াশাও সৃষ্টি হয়েছে। তো এটাও কিন্তু এই তিনটে উদাহরণ দেখলে, এখানে দেখতে পাচ্ছ তিনটে উদাহরণ, আর ওখানে দেখলে আরেকটা সিমুলেশনে টোটাল 4-5টা উদাহরণ আমরা দেখলাম যে কি কি ভাবে ঘনীভবন হচ্ছে। ঘনীভবনের উদাহরণগুলো কি কি, তাহলে 1 নম্বর হচ্ছে কোনো গরম চা বা দুধের উপরে যদি আর একটা ঢাকনা দিয়ে দিই, তার উপরেও কিন্তু কি দেখতে পাবো, জল জমে গেছে ঢাকনাটার উপরে, সেটা একটা ঘনীভবনের উদাহরণ। শিশির পড়া, মেঘ তৈরি হওয়া, কুয়াশা, ঠিক আছে। তো এগুলো সব কিন্তু হচ্ছে ঘনীভবনের উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা আসবো ঘনীভবনের মাধ্যমে প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ফিনোমেনা কজড বাই কন্ডেনসেশন। প্রথমেই হচ্ছে, দেখো শিশির, প্রথমে 1 নম্বরে কি রয়েছে, শিশির। তো ভূপৃষ্ঠে ঘাস বা পাতার উপর ছোট জলবিন্দু, ডিউ, স্মল ওয়াটার ড্রপলেটস অন লিভস অর গ্রাস। এগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা। তাহলে ঘনীভবনের ফলে প্রকৃতির উপর কি কি প্রভাব পড়ে, অর্থাৎ প্রকৃতিতে কি কি সৃষ্টি হয় ঘনীভবনের ফলে, সেটা দেখতে হবে প্রাকৃতিক ভাবে, এটা ন্যাচারাল এগুলো। তো প্রথমেই হচ্ছে শিশির তৈরি হয়, অর্থাৎ শিশির ঘনীভবনের ফলে কিন্তু সৃষ্টি হয়, এটা কিন্তু হলো। 2 নম্বর হচ্ছে কুয়াশা বা ফগ। দেখো 2 নম্বর ছবিটাতে দেখতে পাচ্ছ কুয়াশা, গাড়িগুলো দেখা যাচ্ছে না ভালো করে, এটা আমরা শীতকালে দেখতে পাই। এটা মাটির কাছাকাছি বাতাসে জমা ছোট জলবিন্দু, ফগ, চিলি ওয়াটার ড্রপলেট সাসপেন্ডেড ইন এয়ার নিয়ার দ্য গ্রাউন্ড। তাহলে কুয়াশা এটা একটা প্রাকৃতিক ঘটনা, কার ফলে সৃষ্টি হচ্ছে, ঘনীভবনের ফলে সৃষ্টি হচ্ছে। তারপরে কি, তুষার। এই ছবিটা দেখো তুষার কত বড় জমে গেছে, এটা কি, এটাও কিন্তু শিশির সরাসরি বরফে রূপান্তরিত হলে কিন্তু তুষার তৈরি হয়। শিশির, এই শিশির যখন বরফে সরাসরি রূপান্তরিত হয় খুব ঠান্ডা পরিবেশ হলে, শিশির কিসে রূপান্তরিত হয়, তুষারে, তখন সেটাকে বলা হচ্ছে কি না, তুষার। তো সেটা কিন্তু ঘনীভবনের ফলে কিন্তু তাহলে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে মেঘ, ক্লাউডস, আকাশে ঘনীভূত জলীয় বাষ্পের সমষ্টি। তাহলে ঘনীভূত হচ্ছে তার মানে কি, ঘনীভবন। আকাশে জলীয় বাষ্প কিভাবে, জানো তোমরা জানো, ঠিক আছে, দেখেছো মেঘ কিভাবে সৃষ্টি হয়। তো এই মেঘ সৃষ্টি হওয়া কিন্তু ঘনীভবনের উদাহরণ বা প্রাকৃতিক ঘটনা। এবং বৃষ্টি পড়া, বৃষ্টি পড়াও হচ্ছে কিন্তু মেঘের জলবিন্দু ভারী হয়ে মাটিতে পড়া, এটাও কিন্তু হচ্ছে একটা ঘনীভবন। বুঝতে পেরেছো, একদমই তাই। এরপর তোমাদের আমি দেখাবো ঘনীভবনের গুরুত্ব কি কি। ঘনীভবনের গুরুত্ব, অর্থাৎ আবহাওয়া জীবজগতে আমাদের প্রাকৃতিক ভাবে ঘনীভবনের কি কি গুরুত্ব রয়েছে, সেটা আমরা একটু বোর্ডে দেখে নিই। হ্যাঁ, চলো। তো বোর্ডে আমরা এখানে দেখতে পাবো, লিখবো প্রথমে যে জলচক্রে ভূমিকা রাখে, গুরুত্ব বলে লিখি, গুরুত্ব। তাহলে ঘনীভবনে 1 নম্বর গুরুত্ব কি, গুরুত্ব মানে ইম্পর্টেন্স। ওকে, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ কন্ডেনসেশন। তাহলে ইম্পর্টেন্স অফ কন্ডেনসেশন গুলো কি কি, গুরুত্বগুলো কি কি। 1 নম্বর হচ্ছে জলচক্রে ভূমিকা রাখে, তাহলে জলচক্র শুধু লিখি, জলচক্র। এবার বলবে জলচক্রে কিভাবে ভূমিকা রাখে, না বাষ্পীভবনের বিপরীত প্রতিক্রিয়া, মনে রাখবে বাষ্পীভবনের বিপরীত প্রতিক্রিয়া কে, এই যে ঘনীভবন। ঠিক আছে, কিভাবে, না এই যে পুকুরের জল, নদীর জল, সূর্যের তাপে কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, যেটাকে বাষ্পীভবন বলছে, দিয়ে ওপরে উঠে যাচ্ছে। ওপরে কোন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ সৃষ্টি করছে, এই ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে। তারপরেই না সেই
মেঘগুলো জমে আবার বৃষ্টিতে পরিণত হচ্ছে, তাহলে জলচক্রে কিন্তু ঘনীভবন ভূমিকা পালন করছে। 2 নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণ। ঠিক আছে, আবহাওয়া পরিবর্তন। যেমন বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে ঘনীভবনের ফলে। কখনো বৃষ্টি পড়ছে, কখনো কুয়াশা, কখনো শিশির, কখনো তুষারপাত, যেদিকে হয় আর কি, তুষার যেদিকে হয়। তো এগুলো কিন্তু কিসের জন্য? তাহলে ঘনীভবনের জন্য হচ্ছে। 3 নম্বর হচ্ছে জীবজগতের প্রভাব। 3 নম্বর হচ্ছে জীব জগতে প্রভাব। জীবজগতের প্রভাব কি? না, শিশির ফসলের জন্য উপকারী। শীতকালে যে শিশির পড়ে সেটা ফসলের জন্য কিন্তু খুব উপকারী হয়। তাই ঘনীভবনের ফলে শিশির সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু জীব জগতের পক্ষে উপকারী। ঠিক আছে। এবং সেইগুলো ফসল, সেই ফসল খেয়ে কিন্তু কে আমরা বেঁচে আছি, বিভিন্ন প্রাণীরা বেঁচে আছে, তার জন্য কিন্তু জীব জগতের জন্য, ঠিক আছে, উপকারী। ঠিক আছে। 4 নম্বর বলছে বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা করে। এটা লিখছি না, মনে রাখবে যে বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ গরম ও ঠান্ডার সমন্বয় সাধন করে। ঘনীভবনের ফলে কিন্তু গরম ঠান্ডা এগুলোর কিন্তু, অর্থাৎ গ্রীষ্ম শীত এগুলোর কিন্তু হেরফের হয়। ঠিক আছে, কখনো কম কখনো বেশি কিন্তু হয়, সেটা কিন্তু ঘনীভবনের ফলে। তাহলে ঘনীভবনের গুরুত্বগুলো কি? জলচক্র, আবহাওয়া পরিবর্তন, জীবজগতের প্রভাব এবং বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা করে। বুঝতে পারলে? এগুলোর আমি ইংরেজিগুলো একটু বলে দিচ্ছি। প্রথমে বলছে মেনটেন্স দ্য ওয়াটার সাইকেল। 2 নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তন, তাই তো, কজেস ওয়েদার চেঞ্জেস। 3 নম্বর হচ্ছে জীবজগতের প্রভাব, হেল্পস লিভিং বিংস। আর 4 নম্বর হচ্ছে কি না বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা করে, সেটা কি না মেনটেন্স অ্যাটমসফেরিক ব্যালেন্স। আশা করছি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এইগুলোই ছিল গুরুত্ব, ঘনীভবনের গুরুত্ব। এরপর আমরা এই যে এত কিছু জানলাম, কি কি জানলাম? ঘনীভবন কি, ঘনীভবনের উদাহরণ, একটা সিমুলেশন দেখলাম। ঠিক আছে, ঘনীভবনের গুরুত্ব। ঠিক আছে, তারপরে প্রাকৃতিক কি কি ঘটনা ঘটে ঘনীভবনের ফলে, এগুলো সব দেখলাম। এরপরে একটা ছোট্ট ওয়ার্ড বার করে নিই, দেখি কোন সেখানে প্রশ্নগুলো তোমরা কতটা কি বলতে পারছো। দেখো এখানে লেখা রয়েছে ঘনীভবন, কন্ডেনসেশন। দেখি প্রশ্নগুলো স্টার্ট করি। প্রথম প্রশ্ন বলেছে ঘনীভবন কি, হোয়াট ইজ কন্ডেনসেশন? তরল থেকে গ্যাসে পরিবর্তন, চেঞ্জ ফ্রম লিকুইড টু গ্যাস, না গ্যাস থেকে তরলে পরিবর্তন, চেঞ্জ ফ্রম গ্যাস টু লিকুইড। কোনটা বলো তো? তোমরা একটু ভেবে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আস্তে আস্তে ধীরে সুস্থে উত্তর দেবে, কোনো অসুবিধা নেই, বড় দেখি নিজেরা চেষ্টা করবে। যে ঘনীভবন কি, হোয়াট ইজ কন্ডেনসেশন? তরল থেকে গ্যাসে পরিবর্তন, না গ্যাস থেকে তরলে পরিবর্তন? সেটা হচ্ছে গ্যাস থেকে তরলে পরিবর্তন, এই 2 নম্বরটা। দেখো একদমই ঠিক। পরের প্রশ্নতে দিয়েছে 2 নম্বর প্রশ্ন, যে ঘনীভবন ঘটতে হলে কি প্রয়োজন? হোয়াট ইজ নিডেড ফর কন্ডেনসেশন টু অকার? তাপমাত্রা বাড়তে হবে, দ্য টেম্পারেচার শুড রাইজ, না তাপমাত্রা কমতে হবে, দ্য টেম্পারেচার শুড ড্রপ? কোনটা বলো তো? তাপমাত্রা কমতে হবে, দ্য টেম্পারেচার শুড ড্রপ, তাই না? একদমই তাই। দেখো ঠিক হয়ে গেছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বাষ্প থেকে জল হওয়ার প্রক্রিয়ার নাম। বাষ্প থেকে জল হওয়ার প্রক্রিয়ার নাম, দ্য প্রসেস অফ টার্নিং ওয়াটার ফ্রম স্টিম ইজ কল্ড বাষ্পীভবন, না ঘনীভবন? এটা নিয়ে আমরা পড়ছি, তাহলে কোনটা উত্তর হবে? বাষ্প থেকে জলে পরিণত হওয়ার প্রক্রিয়া ঘনীভবন, কন্ডেনসেশন, তাই না? একদমই তাই। পরের প্রশ্ন দেখে নি। ঠান্ডা বোতলের গায়ে জল জমা হওয়ার কারণ কি বলতো? রিজনস ফর ওয়াটার accumulating on cold bottles.
কি হবে তাহলে সেটা, ঘনীভবন না বাষ্পীভবন? সেটা হবে ঘনীভবন, তাই না? এটা কিন্তু একটা ঘনীভবনের উদাহরণ। দেখো ঠিক হয়ে গেছে। পরের প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন কি দিচ্ছে। শিশির গঠনের মূল কারণ হলো, অর্থাৎ শিশির গঠনের মূল কারণ কি, দ্য মেন রিজন ফর দ্য ফরমেশন অফ ডিউ ইজ বাষ্পীভবন না ঘনীভবন? শিশির শিশির কিসের জন্য সৃষ্টি হয়? বাষ্পীভবনের জন্য, ইভাপোরেশন, না ঘনীভবনের জন্য, কনডেনসেশন, তাই না? একদমই তাই। পরের প্রশ্ন দেখিনি, 5 নম্বর প্রশ্ন কি দিচ্ছে। কোনটি ঘনীভবনের উদাহরণ নয়? হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ কন্ডেনসেশন? কোনটি ঘনীভবনের উদাহরণ নয়? ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু বলেছে নয়। শীতকালে কুয়াশা তৈরি হওয়া, ফগ ফর্মিং ইন উইন্টার, না বরফ গলে জল হওয়া, মেল্টিং আইস ইনটু ওয়াটার? বরফ গলে জল হওয়া, বরফ গলে জল হওয়া, এটা কি ঘনীভবন উদাহরণ? নয়। তাই এইটা হবে একদম ঠিক। পরের প্রশ্ন দেখুন কি আছে। মেঘ গঠিত হয় ড্যাশ, ক্লাউডস আর ফর্ম বাই ড্যাশ, বায়ুর ধুলো দিয়ে, উইথ ডাস্ট ইন দ্য এয়ার, না জলীয় বাষ্প ঘনীভূত হয়, ওয়াটার ভ্যাপার কন্ডেন্সেন্স? বলো তো। এটা হবে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে, একদমই তাই। 8 নম্বর প্রশ্ন দেখি। 8 নম্বর প্রশ্ন বলছে তুষার, ফ্রস্ট, যেটা তৈরি হয় কিভাবে, হাউ ইজ ফ্রস্ট ফর্ম? শিশির বরফে রূপান্তরিত হলে, বলেছিলাম ভালো করে মনে রাখবে, ওই দিন বলি পড়ার সময় যে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আমি শেষে প্রশ্ন তৈরি করি সেই বিষয়গুলো নিয়ে, এই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, দেখো বলেছিলাম তুষার তৈরি হয় কিভাবে, শিশির বরফে রূপান্তরিত হলে, না বরফ গলে গেলে, when the ice melts? শিশির বরফে রূপান্তরিত হলে, when dew turns to ice। 9 নম্বর প্রশ্ন দেখি। ঘনীভবন কোন প্রাকৃতিক চক্রের অংশ? কন্ডেনসেশন ইজ এ পার্ট অফ হুইচ ন্যাচারাল সাইকেল? অক্সিজেন চক্র না জলচক্র? ওয়াটার সাইকেল না অক্সিজেন সাইকেল? জলচক্র, তাই না? ঘনীভবন তো জলচক্রের আন্ডারে পড়ছে, তাই না? একদমই তাই। দেখো সঠিক হয়ে গেছে। পরের প্রশ্ন দেখি, 10 নম্বর। কুয়াশা আসলে কি, আসলে কি, সরি, কুয়াশা আসলে কি, হোয়াট এক্স্যাক্টলি ইজ ফগ? বরফের কণা, আইস পার্টিকেলস, না বাতাসে ভাসমান ক্ষুদ্র জলবিন্দু? চিনি ওয়াটার ড্রপলেটস ফ্লোটিং ইন দ্য এয়ার, বাতাসে ভাসমান ক্ষুদ্র জলবিন্দু, তাই তো? এটাই হবে 2 নম্বরটা, যে বাতাসে ভাসমান ক্ষুদ্র জলবিন্দু। দেখো ঠিক হয়ে গেছে। পরেরটা, বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ হলো, দ্য মেন রিজন ফর রেনফল ইজ মেঘ উড়ে যাওয়া, ফ্লাইং ক্লাউডস, ঘনীভবনের ফলে জলবিন্দু ভারী হওয়া, কন্ডেনসেশন কজেস ওয়াটার ড্রপলেটস টু বিকাম হেভিয়ার? কোনটা বলো তো? বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ ঘনীভবনের ফলে জলবিন্দু ভারী হয়, এই কারণেই তো বৃষ্টি সে ভারী হয়ে গেছে, তার মানে কি নিচের দিকে পড়বে, এই কারণে। তাহলে ঘনীভবনের ফলে জলবিন্দু ভারী হওয়া, একদমই ঠিক। পরেরটা দেখে নি। কোন অবস্থায় ঘনীভবন সবচেয়ে বেশি ঘটে? আন্ডার হোয়াট কন্ডিশন ডাস কন্ডেনসেশন অকার মোস্ট? উষ্ণ ও শুকনো বাতাসে, না ঠান্ডা ও আর্দ্র বাতাসে? ইন ওয়ার্ম অ্যান্ড ড্রাই, সরি ড্রাই এয়ার, ইন কোল্ড অ্যান্ড হামিড এয়ার? ঠান্ডা ও আর্দ্র বাতাসে, তাই তো? ঠান্ডা ও আর্দ্র বাতাস, একদম ঠিক। পরের প্রশ্ন, ঘনীভবনের বিপরীত প্রক্রিয়ার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার্স প্রসেস অফ কন্ডেনসেশন? গলন না বাষ্পীভবন? বলো তো, বলেছিলাম বিপরীত প্রক্রিয়া ঘনীভবনের, ইভাপোরেশন না মেল্টিং? সেটা হচ্ছে বাষ্পীভবন, তাই তো? একদমই তাই। দেখো আমাদের গেম কমপ্লিট, আমাদের ওয়ার্ড ওয়াল কমপ্লিট। তোমরা এখানে একবার উত্তরটা দেখে নিতে পারো, সবকটা ঠিক দিয়েছো না ভুল হয়েছে না ঠিক হয়েছে। দেখো সব কিন্তু তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, সবই কিন্তু টিক চিহ্ন আছে, তো সব ঠিক হয়েছে, তাই না? তাহলে এইভাবে আশা করছি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, এবং খুব সহজে বুঝতে পেরেছো ঘনীভবন জিনিসটা কি, এবং ঘনীভবন সম্পর্কে যা যা প্রশ্ন ছিল, সিমুলেশন ছিল, সবই আশা করছি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে মনে,
সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।